নিন, সবাই নিন। আজকের দিনটা আমার। অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে। ব্যাপারটা শুধু বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু এটা এমন একটা বিশাল আর্থিক ঘটনা যা লক্ষ লক্ষ মানুষের জীবন আর দেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করতে পারে। আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টার গভীরে যাওয়া যাক। এই যে ৫০ লক্ষ, এটা হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংখ্যা। ওনাদের সবার আর্থিক ভবিষ্যৎ কিন্তু এই কমিশনের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। আর শুধু ওনারাই নন, এর সাথে জুড়ে আছেন আরও ৬৯ লক্ষ পেনশনভোগী, যারা অধীর আগ্রহে তাকিয়ে আছেন। সব মিলিয়ে এটা কিন্তু বিশ্বের অন্যতম বড় একটা স্যালারি রিভিশনের প্রক্রিয়া। তো এই পে কমিশনের কাজটা কি? দেখুন, প্রতি ১০ বছর অন্তর এটা আসে, আর এর মূল উদ্দেশ্য হল ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে বেতনের কাঠামোটাকে আপডেট করা। আর ঠিক এই জায়গাটা নিয়েই এখন এত আলোচনা, এত বিতর্ক। পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু একটাই জিনিস, একটা সংখ্যা, যাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। এই একটা ফ্যাক্টরকে ঘিরেই কিন্তু মূল দর কষাকষিটা চলছে। ব্যাপারটা খুব সহজ। এই ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটা মাল্টিপ্লায়ার বা গুণক। মানে একজন কর্মচারীর যে বেসিক পে, সেটাকে এই ফ্যাক্টর দিয়ে গুণ করলেই নতুন বেসিক পে ঠিক হয়ে যায়। সোজা কথায়, পুরো পে সিস্টেম আপগ্রেড করার চাবিকাঠি এটাই। এবার দেখুন লড়াইটা ঠিক কোথায়। ইউনিয়নগুলো চাইছে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর। অন্যদিকে অ্যানালিস্ট বা বিশ্লেষকরা মনে করছেন এটা 1.8-এর বেশি হবেই না। মানে একেবারে আকাশ-পাতাল তফাত। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, ইউনিয়নগুলোর দাবিটা তার চেয়ে অনেক বেশি 3.83, আর বিশ্লেষকদের অনুমান তো বেশ কম। দেখতেই পাচ্ছেন কি বিশাল একটা গ্যাপ। আর এই গ্যাপটা নিয়ে কিন্তু আসল দর কষাকষিটা হবে। কিন্তু প্রশ্ন হল, ইউনিয়নগুলো এত বেশি চাইছে কেন? চলুন ওদের যুক্তিগুলো একটু তলিয়ে দেখা যাক। এই যে এত দাবি দেওয়া, এর মূল ভিত্তি হল ন্যাশনাল কাউন্সিল বা জেসিএম-এর জমা দেয়া এই মেমোর্যান্ডামটা। এটাই কিন্তু আলোচনার মূল ডকুমেন্ট। ওদের বেশ কয়েকটা জোরালো যুক্তি আছে। যেমন ওরা বলছে এখন আর ৩ জনের পরিবার ধরে হিসেব করলে চলবে না, ৫ জনের ইউনিট ধরতে হবে। তারপর ধরুন, গত ১০ বছরে যে লাগাতার মুদ্রাস্ফীতি হয়েছে, তাতে তো মানুষের কেনার ক্ষমতা কমে গেছে। সেই আসল মজুরিটা তো পুনরুদ্ধার করতে হবে। আর সবশেষে অন্যান্য সরকারি আর প্রাইভেট সেক্টরের সাথে বেতনের একটা সমতা আনার কথাও বলছে ওরা। এই ফ্যাক্টরগুলোর আসল প্রভাবটা কি হবে সেটা এই টেবিলে একদম পরিষ্কার। দেখুন, সপ্তম পে কমিশনের পর মিনিমাম পে ছিল ১৮,০০০ টাকা। অ্যানালিস্টদের কথা সত্যি হলে সেটা বেড়ে হবে প্রায় ৩২,৭০০। কিন্তু ইউনিয়নগুলোর দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে সেটা এক লাফে গিয়ে দাঁড়াবে ৫৯,০০০ টাকায়। ভেবে দেখুন একবার, কি বিশাল একটা ফারাক। তবে গল্পটা শুধু ফিটমেন্ট ফ্যাক্টরই শেষ নয়। ইউনিয়নগুলোর দাবির তালিকাটা কিন্তু আরও অনেক লম্বা। যেমন ধরুন, ওরা চাইছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট ৩% থেকে বাড়িয়ে ৬% করা হোক। সবচেয়ে বড় দাবিগুলোর একটা হলো পুরনো পেনশন স্কিম বা ওপিএস ফিরিয়ে আনা। এছাড়া বাড়ি ভাড়া ভাতা বা এইচআরে মিনিমাম ৩০% করা, ৩০ বছরের চাকরিতে অন্তত ৫টা প্রমোশন নিশ্চিত করা, আর পেনশনের একটা অংশ যে অ্যাডভান্স নেওয়া যায় সেটা শোধ করার সময় ১৫ বছর থেকে কমিয়ে ১১ বছর করার দাবিও রয়েছে। আচ্ছা, ইউনিয়নগুলোর দাবি তো শুনলাম, কিন্তু এবার তো মুদ্রার অপর পিঠটাও দেখতে হবে। মানে সরকারের দিক থেকে দেখলে এই বিপুল দাবি মেটানোর চ্যালেঞ্জটা ঠিক কতটা বড়? এটাই কিন্তু এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন। সরকার কি আদৌ এই বিপুল খরচের বোঝা বইতে পারবে? একদিকে সরকারি কর্মীদের ভালো থাকা, আর অন্যদিকে দেশের অর্থনীতির স্বাস্থ্য। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অষ্টম পে কমিশনের যে অফিসিয়াল টার্মস অফ রেফারেন্স, তার এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার পেনশন নিয়ে কতটা চিন্তিত, বিশেষ করে যেগুলোর জন্য আলাদা করে কোনো ফান্ড তৈরি করা নেই। একটা ধারণা দেওয়ার জন্য বলি, সপ্তম পে কমিশন চালু করার পর সরকারের বছরে অতিরিক্ত খরচ বেড়েছিল প্রায় ১,২০,০০০ কোটি টাকা। এই অঙ্কটা থেকেই বোঝা যায় এর অর্থনৈতিক প্রভাবটা ঠিক কতটা বিশাল হতে পারে। তো এরপর কি হবে? চলুন পুরো প্রক্রিয়াটা আর তার টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক। সাধারণত কমিশন রিপোর্ট জমা দেওয়ার জন্য প্রায় ১৮ মাস সময় পায়, আর আশা করা হচ্ছে নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২৬ থেকেই কার্যকর হবে। তার মানে কর্মীরা কিন্তু এরিয়ার বা বকেয়াও পাবেন। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে, একটা নতুন জটিলতা তৈরি হয়েছে। আগের পে কমিশনগুলোর নিয়মে কার্যকরের তারিখ সুপারিশ করার একটা ক্লজ থাকত, এবার সেটা সরিয়ে দেওয়া হয়েছে।
ফলে ওই ১ জানুয়ারি ২০২৬ তারিখটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েই গেল। অনেক বিশেষজ্ঞই মনে করছেন এই অষ্টম পে কমিশন কিন্তু শুধু একটা রুটিন কাজ নয়, এটা ভারতের পুরো পাবলিক ওয়েজ সিস্টেম বা সরকারি বেতন ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর একটা বিরাট সুযোগ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, একদিকে লক্ষ লক্ষ সরকারি কর্মীর ভালো থাকার প্রশ্ন, আর অন্যদিকে দেশের অর্থনীতির চাপ নেওয়ার ক্ষমতা। এই দুটোর মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় হবে, এর উত্তর ভবিষ্যতেই লুকিয়ে আছে।